বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিগজিনো সায়েন্স সোসাইটি কর্তৃক আয়োজিত এইচএসএস লাইভ প্রবলেম সলভিং সেশনে সকলকে জানাই সুস্বাগত, শুভ সন্ধ্যা। আজকে এইচএসএস লাইভ প্রবলেম সলভিং সেশনের তৃতীয় পর্ব নিয়ে এসেছি আমি, শাহ আহমেদ জুবায়ের, একাডেমিক কোঅর্ডিনেটর, হিগজিনো সায়েন্স সোসাইটি। আজকে আমাদের এই সেশনের তৃতীয় পর্বের আলোচ্য বিষয় ইথোলজি, অর্থাৎ আমাদের টপিক হলো ইথোলজি বা আচরণবিদ্যা। ইথোলজি জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। বিডিবিও সিলেবাস অনুযায়ী ইথোলজির জন্য 5% নম্বর বরাদ্দ রয়েছে। আর যে কোনো অলিম্পিয়াডে প্রত্যেকটি নাম্বারই একটি নাম্বারও অনেক গুরুত্বপূর্ণ, আর সেখানে 5% নম্বর তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা এটিকে একটি আলাদা সেশনে কভার করার চেষ্টা করেছি। তো চলুন আমরা শুরু করি। স্লাইড ওপেন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো আমি আগেই বলেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইথোলজি। ইথোলজিকে বাংলায় আর কি বলা হয়ে থাকে আচরণবিদ্যা। তো প্রথমে ইথোলজি জিনিসটাকে একটু আমি যদি বিস্তারিত বলি, ইথোলজি মেনলি এসেছে গ্রিক শব্দ ইথোস এবং লোগোস থেকে। ইথোস শব্দের অর্থ বিহেভিয়ার্স এবং লোগোস হলো নলেজ, মানে ইথোস মানে আচরণ এবং লোগোস মানে জ্ঞান। আচরণ সম্পর্কিত জ্ঞানই ইথোলজি, তাহলে আমরা বুঝতে পারলাম। তো যদি আমরা ইথোলজিকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ইথোলজি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টাডি অফ বায়োলজি হুইচ অ্যানালাইসিস অ্যাবাউট দ্য অ্যানিম্যাল বিহেভিয়ার্স। অর্থাৎ ইথোলজি বা আচরণবিদ্যা হলো জীববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, যেটি প্রাণীর আচরণ সম্পর্কে গবেষণা, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা ইত্যাদি করে থাকে। তো আচরণ কি? আমরা আচরণবিদ্যা তো পড়ব, তবে আচরণ সম্পর্কে আগে আমাদের একটা ক্লিয়ার সংজ্ঞা জেনে রাখা উচিত, না হলে তো আচরণবিদ্যা বোঝাটা কঠিন হবে। তো আচরণের সংজ্ঞা আচরণবিদ ম্যানিংয়ের মতামত অনুযায়ী, অর্থাৎ আচরণবিদ ম্যানিংয়ের সংজ্ঞা অনুযায়ী উদ্দীপনা বা স্টিমুলেশন এবং প্রতিক্রিয়া বা রেসপন্সের ফলাফলই হলো আচরণ। আমরা সোজা ভাষায় বলতে পারি যে আমরা প্রাণী যা করে সেইটাই প্রাণীর আচরণ। মানুষ যা করে, আমরা দৈনন্দিন জীবনে যা করি সেইটাই আমাদের আচরণ, মানুষের আচরণ। প্রাণী যা করে সেটাই প্রাণীর আচরণ। তবে আর কি, যদি আমরা পুরো ক্লিয়ার সংজ্ঞায় যেতে চাই, তাহলে আমরা এই আচরণবিদ ম্যানিংয়ের এই সংজ্ঞাটি সবচেয়ে প্রণিধানযোগ্য, যে উদ্দীপনা, স্টিমুলেশন ও প্রতিক্রিয়া বা রেসপন্সের ফলই হলো আচরণ। অর্থাৎ উদ্দীপনা এবং প্রতিক্রিয়া মিলে প্রাণীর আচরণ প্রকাশ পায়। এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টিমুলাস, সেটি থেকে অর্গানিজম, সেটি থেকে রেসপন্স। এটার মানে স্টিমুলাস হলো উদ্দীপক, মানে কোনো কিছু যা উদ্দীপনা তৈরি করে। সেই উদ্দীপক থেকে উদ্দীপনা, মানে পরিবেশের ওই উদ্দীপক থেকে উদ্দীপনা অর্গানিজমে যায়। এই অর্গানিজম মিন্স প্রাণীদেহ, এবং প্রাণীদেহে সেই উদ্দীপনা যাওয়ার পর সে অনুযায়ী প্রাণীদেহ রেসপন্স দেয়, অর্থাৎ প্রতিক্রিয়া প্রদর্শন করে। বিষয়টা ক্লিয়ার করতে আরও একবার বলি, স্টিমুলাস থেকে রিসেপ্টরের মাধ্যমে এই স্টিমুলেশন অর্গানিজমে যায়, এবং অর্গানিজম থেকে যখন রেসপন্সটি আসার জন্য এই কন্ডাক্টর এই স্টিমুলেশনকে সমন্বিত করে, অ্যান্ড ইফেক্টর এই আচরণটি প্রকাশ করে থাকে বা রেসপন্সটি প্রকাশে কাজ করে। আচ্ছা, এরপরে একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, আন্ডারলাইন করা আছে এবং লাল রঙের মধ্যে লেখা। লাইনটি হলো, দেয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড হেরিডিটি। বাংলায় যদি বলি যে আচরণ এবং বংশগতির মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক কিংবা
একটি তাৎপর্যপূর্ণ সমন্বয় রয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। হ্যাঁ, আচরণ এবং বংশগতির সাথে আসলেই একটা সম্পর্ক রয়েছে। আমাদের যে বেশিরভাগ আচরণ বা যেগুলো আমরা জন্মগতভাবে যেসব আচরণ আমরা পেয়ে থাকি, সেই আচরণগুলো কিন্তু বেশিরভাগই মূলত বংশগতির মাধ্যমে আমাদের পিতামাতা কিংবা এভাবে বংশানুক্রমে একটি প্রজাতিতে সুনির্দিষ্ট হয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে অবশ্যই বিহেভিয়ার আর হেরিডিটির সম্পর্ক রয়েছে। এছাড়াও আমরা জানি বংশগতির ভৌত ভিত্তি হলো ক্রোমোজোম, আর বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়ে থাকে জিনকে। এই জিন কিন্তু একটি জীবের সকল বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসাবে বলা হয়ে থাকে জিনকে। তো যেহেতু জীবের বৈশিষ্ট্যকে আমরা আচরণ হিসাবে বলতে পারি সহজ ভাষায়, তাই জিন কিন্তু জীবের আচরণের ধারক এবং বাহক। আর যেহেতু জিন একটি বংশগতি বস্তু, এটি বংশগতির অন্যতম প্রধান জিনিস, বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় একে। সুতরাং এখানে আর কোনো সন্দেহই নেই যে বিহেভিয়ার আর হেরিডিটি বা বংশগতির মধ্যে ক্লোজ রিলেশনশিপ আছে। এটা খুব সহজেই অনুমেয়। এবারে আমরা পড়তে চলেছি এই যে ইথোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে যেটিকে আর কি চিহ্নিত করা হয়ে থাকে, ইনেট বিহেভিয়ার বা সহজাত আচরণ। ইনেট বিহেভিয়ার কিংবা বাংলায় সহজাত আচরণ। ইনেট বিহেভিয়ারের সংজ্ঞা যদি আমরা জানতে চাই, জীববিজ্ঞানী কনরাড লরেঞ্জের সংজ্ঞাটি মূলত ইনেট বিহেভিয়ারের সংজ্ঞা হিসেবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তার সংজ্ঞাটি হলো, ইনেট বিহেভিয়ার মিনস আনলার্নড স্পিসিস স্পেসিফিক মোটর প্যাটার্ন। ইনেট বিহেভিয়ার মিনস আনলার্নড স্পিসিস স্পেসিফিক মোটর প্যাটার্ন। এটিকে যদি আমরা বাংলায় আমি আর কি হুবহু এখানে অনুবাদ করিনি, এক প্রকার ভাবানুবাদ করেছি। বাংলায় মোটামুটি আমরা যদি এক সংজ্ঞায় বোঝাতে চাই তাহলে বলতে পারি যে জীবদ্দশায় বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো প্রজাতির প্রতিটি প্রাণী পূর্বের অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া বংশানুক্রমে একইভাবে যেসব জন্মগত আচরণ বা কর্মকাণ্ড প্রদর্শন করে তাকে সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার বলে। একটু যদি ভেঙে বলি তাহলে হলো, এই সহজাত আচরণটার ক্ষেত্রে প্রথমে বললাম যে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ এই সহজাত আচরণটা অবশ্যই জীবের জীবনের যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য বা গুরুত্বপূর্ণ কাজ সাধনের জন্য জীব প্রদর্শন করে থাকে এই সহজাত আচরণ। এবং আবার বলা হয়েছে যে প্রতিটি প্রাণী পূর্বের অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া বংশানুক্রমে একইভাবে যেসব জন্মগত আচরণ বা কর্মকাণ্ড প্রদর্শন করে। তাহলে আমরা বুঝতে পারছি যে সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ারটা প্রতিটি জীব জন্মগতভাবে পেয়ে থাকে, অ্যান্ড এই ধরনের আচরণ প্রদর্শনের ক্ষেত্রে প্রাণীর কোনো পূর্বের অভিজ্ঞতা বা শিক্ষা থাকে না, এটি জন্মগতভাবেই প্রাপ্ত এবং সেটি বংশানুক্রমে। একটু আগে বললাম যে দেয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড হেরিডিটি। এই যে এখানে আমরা পাচ্ছি যে সহজাত আচরণ বংশানুক্রমে জীব পেয়ে থাকে। তো বংশানুক্রমে একইভাবে যেসব জন্মগত আচরণ বা কর্মকাণ্ড প্রদর্শন করে তাকে আমরা বলছি সহজাত আচরণ। পুরো সংজ্ঞাটা যদি আবার আমি রিপিট করি, জীবদ্দশায় বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো প্রজাতির প্রতিটি প্রাণী পূর্বের অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া বংশানুক্রমে একইভাবে যেসব জন্মগত আচরণ বা কর্মকাণ্ড প্রদর্শন করে তাকে সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার বলে। কয়েকটি উদাহরণ দিলে বেশ স্পষ্ট হবে। এই যে যেমন পাখির বাসা বাঁধা একটি সহজাত আচরণ, মাকড়সার জাল বোনা একটি সহজাত আচরণ, মৌমাছির চাক তৈরি একটি সহজাত আচরণ, শিশুর স্তনপান একটি সহজাত আচরণ, ছাগল বা গরুর বাচ্চা জন্মের পরপরই ছোটাছুটি এটিও একটি সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার। তো সহজাত আচরণের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো প্রাণীর যেই কোনো একটা বৈশিষ্ট্য সহজাত আচরণ কিনা সেটি শনাক্তের জন্য এই যে সহজাত আচরণের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি পর্যালোচনার মাধ্যমে আমরা তা শনাক্ত করতে পারবো।
তো সহজাত আচরণের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনেট বিহেভিয়ার। 1 নম্বরে সহজাত আচরণ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, অর্থাৎ বংশগত এবং জিন নিয়ন্ত্রিত। এই যে বংশগতির ব্যাপারটা বারবারই চলে আসছে, যে সহজাত আচরণ পিতামাতা থেকেই আসে এবং এই বংশানুক্রমেই একটি প্রজাতির মধ্যে বংশানুক্রমেই এই সহজাত আচরণগুলো প্রবাহিত হয়ে থাকে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, তার থেকে পরের প্রজন্ম, এভাবে। এবং এই সহজাত আচরণ কিন্তু জিন নিয়ন্ত্রণ করে থাকে। 2 নম্বরে এই আচরণ একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রতিটি প্রাণীর জন্য সুনির্দিষ্ট। এই যে আমরা যে সহজাত আচরণ সম্পর্কে আলোচনা করছি, এই সহজাত আচরণ কিন্তু কোনো একটি নির্দিষ্ট প্রজাতির অন্তর্ভুক্ত প্রতিটি প্রাণীর জন্য সুনির্দিষ্ট। ও আচ্ছা, এখানে আমি একটা কথা প্রথমে বলে রাখি। আমরা প্রথমে আর কি ইথোলজির কিছু ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আমি প্রথমে এই যে বেসিক তত্ত্বীয় জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি। বেসিকগুলো ক্লিয়ার হলে আমি ছোটোখাটো কয়েকটা প্রবলেমও সলভ করে দেখাবো। প্রথমে আর কি আমি বেসিক যে তত্ত্বীয় জিনিসগুলো সেগুলো বোঝানোর চেষ্টা করছি। তো আচ্ছা, আমরা আলোচনায় ফিরে আসি। এই যে একই আচরণ একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রতিটি প্রাণীর জন্য সুনির্দিষ্ট, সেটি আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলার চেষ্টা করি, লাইক মাকড়সার জাল বোনা। এখন পৃথিবীতে মাকড়সা প্রজাতির যত জীব আছে, মানে যত মাকড়সা আছে, তারা সবাই কিন্তু মোটামুটি জাল বুনতে পারে। এমন কিন্তু কখনো হয় না যে একই প্রজাতির একটা মাকড়সা জাল বুনতে পারে আর একটা প্রজাতি জাল বুনতে পারে না, এরকমটা হয় না। একটা নির্দিষ্ট প্রজাতির সব মাকড়সাই একটি নির্দিষ্ট পদ্ধতিতেই জাল তৈরি করতে পারে, সেটা যে কোনো পরিবেশে। মাকড়সার এই জাল তৈরিটা একটি ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, নির্ধারিত ক্রিয়াধারা, এটি কিন্তু চেঞ্জ হয় না। এই প্রজাতির মধ্যে এই জাল বোনার ধারাটি একদম সুনির্দিষ্ট। বা শিশুর স্তনপানের ব্যাপারটি যদি বোঝানোর চেষ্টা করি, প্রত্যেক মানব শিশুরই কিন্তু প্রথম চাহিদা, মানে জন্মানোর পর আমরা চাহিদা হিসেবে যেটি ধরে থাকি সেটি হলো মাতৃদুগ্ধ। এখন সেটি কিন্তু সকল মানব শিশুর জন্যই প্রযোজ্য। এমন কখনো হয় না যে কোনো একটা শিশুর জন্য এটি প্রযোজ্য, আবার অন্য কোনো শিশুর জন্মের পরপরই মাতৃদুগ্ধ পানের কোনো প্রয়োজন নেই, এমনটা না। বা এমন হয় না যে কোনো শিশু জন্মের পর মাতৃদুগ্ধ পান করার দক্ষতা নিয়ে জন্মেছে, আবার কোনো শিশু এই দক্ষতাটা নিয়ে জন্মেনি, সেটি কিন্তু না। পুরো হোমোসেপিয়েন্স প্রজাতি, মানব প্রজাতির জন্যই এই যে মাতৃদুগ্ধের চাহিদা কিংবা মাতৃদুগ্ধ পান করাটা সুনির্দিষ্ট, এর চেঞ্জ হয় না। এজন্য এই যে সহজাত আচরণ একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রতিটি প্রাণীর জন্য সুনির্দিষ্ট, এর আর কি একই প্রজাতির বিভিন্ন প্রাণীতে বিভিন্নতা হয় না। 3 নম্বরে জন্মগত হলেও সব সহজাত আচরণ জন্মের সময় থেকে আত্মপ্রকাশ করে না। যেমন আমরা যদি পাখির বাসা বাঁধার কথা ধরি, পাখির বাসা কিন্তু পাখির জন্মের আগে বা জন্ম থেকেই এই পাখি জেনে থাকে যে কিভাবে বাসা তৈরি করতে হবে। এটি তাকে কেউ শিখায় না, এটি শিক্ষালব্ধ নয়, এটি জন্মগত পূর্ব অভিজ্ঞতা লব্ধ নয়। তবে জন্মগতভাবে এই পাখির বাসা বোনার জ্ঞানটি যদিও বা থেকে থাকে, তবুও কিন্তু জন্মের সাথে সাথে একটি পাখি বাসা বানাতে যায় না বা বাসা বানানোর প্রয়োজনও পড়ে না। জন্মের কিছুদিন পর যখন এটি বাসা বানানোর প্রয়োজন পড়ে, যখন বাবা মাকে ছেড়ে আলাদা হয় কিংবা প্রাপ্তবয়স্ক হয়, তখন সে বাসাটি বানায়, নিজের বাসা একটা বানায়। এক এক পাখি হয়তো বা এক এক রকমভাবে বাসা বানায়, কিন্তু মানে এক এক প্রজাতির পাখি এক এক রকম বাসা বানায় বিভিন্ন স্থানে। কিন্তু কোনো পাখি কিন্তু আগে থেকে তার জানা নাই যে বাসাটা কিভাবে বানাতে হবে, কেউ শিখাই দেয় নাই, তার বাবা মাও শিখায় নাই যে কিভাবে বাসা বানাই দিতে হবে। এটা তার জন্মগতভাবেই জানা আছে কিভাবে বাসা বানাতে হবে। সে বংশানুক্রমেই তার পূর্বের প্রজাতি থেকে পেয়েছে, তার পূর্বের প্রজাতি আবার এই জ্ঞান তার আগের প্রজাতি থেকে বংশানুক্রমে পেয়েছে, শিখিয়ে দেয় নাই কেউ। এবং সেটা জন্মগত হলেও কিন্তু পাখি জন্মের সাথে সাথেই বাসা বানাতে যাচ্ছে না, এটি এই বৈশিষ্ট্যটি আত্মপ্রকাশ করছে পাখি যখন একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাসা বানানোর প্রয়োজন পড়ে পাখির তখন। তাই জন্মগত হলেও
সব সহজাত আচরণ কিন্তু জন্মের সময় থেকে আত্মপ্রকাশ করে না। এই আচরণ পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ আচরণ নয়। এই ক্ষেত্রে আমরা এই যে কয়েকটি বলতে পারি, মাকড়সার জাল বোনা। মাকড়সার জীবন কিন্তু অত্যন্ত ছোট। এই ছোট জীবনে তাকে কেউ তার কখনো সময় হয় না জাল বোনার মতো এত একটা জটিল প্রক্রিয়া শিখতে। সে কিন্তু কেউ শিখায় না, সে জন্মগতভাবে এটা জেনে আসছে। বা শিশুর স্তনপান, এটাও কিন্তু শিশুকে কেউ বলে দেয় নাই যে জন্মের পরপরই মাতৃদুগ্ধ পান করাটা তার জন্য জরুরি। এটা কিন্তু শিশুকে কেউ বলে দেয় নাই, শিশু কিন্তু জন্মগতভাবেই এই ব্যাপারটি নিয়ে জন্মেছে। ছাগল বা গরুর বাচ্চা জন্মের পরপরই ছোটাছুটি। কেউ কিন্তু এই ছাগ শিশু বা গরু বাচ্চাকে জন্মের পরপরই ছোটাছুটির ব্যাপারটি আগে থেকে শেখানো হয় নাই। সে কিন্তু জন্মের পরপরই ছোটাছুটিটা করতে পারে, কারণ তার এই আচরণটা জন্মগত। সুতরাং সহজাত আচরণ পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ হয় না। এই আচরণ প্রাণী কোনো না কোনো উদ্দেশ্য সাধন করে, যদিও সে এর ফলাফল সম্পর্কে পূর্বে জ্ঞাত নয়। যেমন শিশুর স্তনপান, এটি কিন্তু আমি এর আগেও বললাম যে শিশুর প্রথম চাহিদা থাকে মাতৃদুগ্ধ। এমনকি মাতৃদুগ্ধ যদি ঠিকমতো না দেওয়া হয় তাহলে কিন্তু শিশুর নবজাতকের স্বাস্থ্যহানি ঘটে এবং এমনকি মৃত্যুও ঘটতে পারে অবশ্যই। কিন্তু শিশু যখন স্তনপান করে তার কিন্তু জানা নাই যে আমি যদি মাতৃদুগ্ধ পান না করি আমি মরে যাইতে পারি বা আমার স্বাস্থ্যহানি হতে পারে, এটা কিন্তু তার জানা নাই, সে জ্ঞাত নয়, কিন্তু তার জীবন রক্ষায় কিন্তু এটা কাজে দিচ্ছে। সুতরাং সহজাত আচরণ প্রাণীর উদ্দেশ্য সাধন করে বা প্রাণীর জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো টার্ম, অর্থাৎ এই প্রাণীর জীবন রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রাণী কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই আচরণটি প্রদর্শনের সময় জানে না যে এই আচরণ প্রদর্শন করায় তার কি হবে, কিন্তু আচরণটি কিন্তু প্রাণীর কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধন করে। এবং শেষ যে বৈশিষ্ট্যটি পড়ব সেটি হলো এই আচরণের একটি নির্দিষ্ট পরম্পরা বিদ্যমান, একটি নির্দিষ্ট সিকোয়েন্সে সহজাত আচরণ চলে। মানে সহজাত আচরণকে নির্ধারিত ক্রিয়াধারাও বলা হয়ে থাকে, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এই যে আচরণটি প্রদর্শন করা হয় প্রাণী কর্তৃক সহজাত আচরণ প্রদর্শনের সময় কিন্তু এটি নির্দিষ্ট ধারায় চলে, ধারার ব্যতিক্রম কখনো হয় না। এবার আমরা পড়ব সহজাত আচরণের কয়েকটি প্রকারভেদ। সহজাত আচরণের কয়েকটি প্রকারভেদের মধ্যে আছে বিগ্রহ আচরণ বা ফাইটিং বিহেভিয়ার। মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী এদের মধ্যে ফাইটিং বিহেভিয়ার বেশি দেখা যায়। সাধারণত পুরুষ প্রাণী বিগ্রহে লিপ্ত হয়। এই বিগ্রহে লিপ্ত হওয়ার মেইন কারণ যেটি চিহ্নিত করা হয় সেটি হলো প্রজনন ঋতুতে জননক্ষেত্র বা সেক্সুয়াল টেরিটরি নির্বাচন এবং সাথী নির্বাচন। এ সকল ক্ষেত্রে দেখা যায় এক প্রজাতি, কোনো নির্দিষ্ট প্রজাতির এক জীবের সাথে আরেক জীবের, কিংবা অনেক সময় আলাদা প্রজাতির ক্ষেত্রেও আলাদা আলাদা প্রজাতির জীবের ক্ষেত্রে হতে পারে, একটি বিগ্রহ বা বিরোধের তৈরি হয়। এই যে আচরণটি প্রদর্শন করে জীব, এটি একটি সহজাত আচরণ এবং একে বিগ্রহ আচরণ বা ফাইটিং বিহেভিয়ার বলে। প্রণয় ও সঙ্গম আচরণ, কোর্টশিপ অ্যান্ড মেটিং বিহেভিয়ার। এই যে সাধারণত যৌন প্রজননের পূর্বে কিংবা সঙ্গমের পূর্বে প্রাণী বিভিন্ন আচরণ প্রদর্শনের মাধ্যমে বিপরীত লিঙ্গের প্রাণীকে আকৃষ্ট করার চেষ্টা করে। এই ব্যাপারটিকেই এটি একটি সহজাত আচরণ এবং এই ব্যাপারটিকে প্রণয় ও সঙ্গম আচরণ বা কোর্টশিপ অ্যান্ড মেটিং বিহেভিয়ার বলা হয়ে থাকে। এর কিছু উদাহরণ হলো সিগালের নৃত্য, তারপরে তিন কাটা মাছ নামে একটা মাছ আছে, ওই মাছ এক ধরনের জিগজাগ নৃত্য দেখায় এইটা। তারপরে বিভিন্ন গায়ক পাখি দেখা যায় তারা গান গেয়ে কিন্তু বিপরীত লিঙ্গের পাখিকে আকৃষ্ট করার চেষ্টা করে। বক এই প্রজনন ঋতুতে এক ধরনের ডাক ডাকে, যেটিকে জীববিজ্ঞানীরা লাভ কল বা প্রণয় ডাক বলে থাকেন। বা কাঠঠোকরার ঢোল পিটানো ধ্বনি, অথবা মাছরাঙাকে প্রায় দেখা যায় বাসা তৈরির আবর্জনা ঠোঁটে নিয়ে ঘোরে। এই যে আবর্জনার গন্ধ কিংবা তার এই ওড়াটা কিন্তু বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। এইটি হলো প্রণয় ও সঙ্গম আচরণ। তারপরে যেটা হলো সেটা হলো বাৎসল্য আচরণ বা অপত্যের প্রতি যত্ন, প্যারেন্টাল কেয়ার বিহেভিয়ার।
ডিম ও সন্তান লালন পালনের জন্য পিতা এবং মাতা অথবা উভয়ই যে আচরণ, যে মমতা দেখিয়ে থাকে সেটি হলো বাৎসল্য আচরণ। মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এদের সবার মধ্যেই বিভিন্নভাবে আচরণ প্রদর্শিত হয়। যেমন বাসা তৈরি, ডিমে তা দেয়া, ডিম বা সন্তানদের নিজের দেহের মধ্যে ধারণ করা, বাচ্চা বা ছানার স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদের খেয়াল রাখা ইত্যাদি। যেমন আমাদের মা বাবা আমাদেরকে কী পরিমাণ ভালোবাসেন সেটা আমরা সবাই জানি। এটি একটি প্যারেন্টাল কেয়ার বিহেভিয়ার বা বাৎসল্য আচরণ অথবা অপত্যের প্রতি যত্ন। অপত্যের সংখ্যা অপত্যের প্রতি যত্নের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এরপরে যেটি আছে সেটি হলো অভিপ্রয়াণ আচরণ বা মাইগ্রেটরি বিহেভিয়ার। আমরা কিন্তু দেখতে পাই শীতের মৌসুমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বিভিন্ন ধরনের পাখি দূর দূরান্ত থেকে উড়ে আসে, বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে উড়ে আসে আর কি। এগুলোকে আমরা বলি পরিযায়ী পাখি। এই পরিযায়ী পাখির এই কাজটিকে অভিপ্রয়াণও বলা হয়ে থাকে। আর তাদের এই যে জৈবিক প্রয়োজনে এই এক স্থান থেকে অন্যত্র গমনের আচরণকে অভিপ্রয়াণ আচরণ বা মাইগ্রেটরি বিহেভিয়ার বলে। খাদ্যান্বেষণ আচরণ বা ফুড সিকিং বিহেভিয়ার, এটি সকল প্রাণীর একটি সহজাত প্রবৃত্তি। কোনো প্রাণী সব ধরনের খাবার খায় না, এক এক প্রাণী এক এক ধরনের খাবার খায় এবং এই খাবার অন্বেষণ করে তাকে খেতে হয়। আর এই যে খাবার অন্বেষণের বৈশিষ্ট্যটা, এটি একটি সহজাত আচরণ, একে খাদ্যান্বেষণ আচরণ বলে। পলায়ন আচরণ বা এসকেপ বিহেভিয়ার, এটি হলো যখন প্রাণী তার জীবনের আশঙ্কা বা তার কোনো ক্ষতি, তার সন্তান বা তাদের ক্ষতি, শিকারের আশঙ্কা ইত্যাদি করে থাকে, তখন কিন্তু বিভিন্নভাবে পালানোর কিংবা শিকার থেকে বা ক্ষতি থেকে বাঁচার ইত্যাদির চেষ্টা করে। এগুলোকেই বলা হয় পলায়ন আচরণ বা এসকেপ বিহেভিয়ার। নিদ্রামগ্ন আচরণ, স্লিপিং বিহেভিয়ার, বিভিন্ন প্রাণী দেখা যায় শীতকালে শীত নিদ্রায় যায়, কোনো প্রাণী কিন্তু আবার গ্রীষ্মকালে গ্রীষ্ম নিদ্রায়ও যায়। যেমন লাংফিশ, কেঁচো এগুলো গ্রীষ্ম নিদ্রায় যায়, আবার অনেক উভচর বা সরীসৃপ শীতকালে শীত নিদ্রায় যায়। এটি হলো নিদ্রামগ্ন আচরণ বা স্লিপিং বিহেভিয়ার। সঞ্চয় আচরণ, হোর্ডিং বিহেভিয়ার, প্রাণীদেরকে দেখা যায় তারা ভবিষ্যতের জন্য খাদ্য কিন্তু জমিয়ে রাখে। মানুষ বুদ্ধিমান প্রাণী, তারা খাদ্যের পাশাপাশি দেখা যায় টাকা পয়সা ইত্যাদিও অনেক সময় জমিয়ে রাখে। যাই হোক, তো এই জমিয়ে রাখার যে প্রবৃত্তি, এটা হলো সঞ্চয় আচরণ বা হোর্ডিং বিহেভিয়ার। জীববিজ্ঞানীরা এককালে এই হোর্ডিং বিহেভিয়ারকে সহজাত আচরণ স্বীকৃতি দেননি, কারণ তাদের মতে সঞ্চয় আচরণ ছিল একটি জীব। তাদের মতে এই একটি জীব সঞ্চয় আদর্শন প্রদর্শন করত ওই প্রজাতির অন্য কোনো জীবের সঞ্চয় আচরণ দেখে। এটি ছিল ওই আগেকার জীববিজ্ঞানীদের মতামত। তবে 1947 সালে মর্গান এট এল নামে জীববিজ্ঞানী একে সহজাত আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি মতামত দিয়েছেন যে আসলে সঞ্চয় আচরণ একটা প্রাণী ওই একই প্রজাতির অন্য প্রাণীদের দেখে শেখে না, বরং তার জন্মগত থেকেই এই প্রবণতা, এই বৈশিষ্ট্যটি রয়েছে, এই সঞ্চয় করার মনোভাবটি রয়েছে, এটি শিক্ষালব্ধ নয়। কারণ অনেক সময় দেখতে পাবা যে অনেক একদম ছোট মানব শিশু, মানে একদম ছোট বাচ্চা কাচ্চা যারা 1-2 বছর বয়সী আছে, তারা দেখা যায় বাড়িতে অতিথি আসলে তাদের কাছ থেকে তারা যে চকলেট বা চিপস ইত্যাদি ছোট বাচ্চাকে দিলে সেগুলো জমিয়ে রাখে অনেক সময়, যে এগুলো সামনে যখন অনেক হবে তখন একসাথে খাবে, বা এরকম একটা মনোভাব অনেকের দেখা যায়। আবার অনেককে দেখা যায় খেলনা এই জমিয়ে রাখে, যেখান থেকেই পায় যেখানেই যায় সেখান থেকেই খেলনা নিয়ে এনে জমিয়ে রাখে। এটা কিন্তু এই শিশুটাকে ছোট বাচ্চাকে কে শিখাইছে ততদিনে? সাধারণত শেখানো হয় না কিন্তু যে সঞ্চয়ের এই মনোভাবটা, কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু এই সঞ্চয় করে, তাহলে বোঝা যায় যে সে জন্মগতভাবেই এই বৈশিষ্ট্যটা পেয়েছে, সঞ্চয়ের মনোভাবটা পেয়েছে। তো সহজাত আচরণ আমরা মোটামুটি এখানেই রাখি। আসলে অনেক কম সময়ে সেশন শেষ করতে হবে, আর এত বড় একটি টপিক
বা পুরো টপিক ইথোলজি যদি সব টপিক একদম সম্পূর্ণভাবে বুঝাতে যাওয়া হয় তাহলে শেষ করা সম্ভব নয়, কারণ আমি আর কি বেসিক জিনিসগুলো কম কম করে বুঝিয়ে যাচ্ছি। এরপরে আমরা যেটি পড়বো সেটি হলো চলন বা ট্যাক্সিস। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইথোলজি, এবং বায়োলজি অলিম্পিয়াডে চলন বা ট্যাক্সিস থেকে অনেক প্রশ্ন আসে, এবং নিশ্চিতভাবে হিগজিন জীববিজ্ঞান উৎসবেও ট্যাক্সিস দিয়ে অবশ্যই প্রশ্ন আসবে। তো ট্যাক্সিস এক ধরনের ওরিয়েন্টেশন যা উদ্দীপকের নির্দেশ অনুযায়ী ঘটে, অর্থাৎ উদ্দীপকের উৎসের সাথে সাথে সম্পর্ক রেখে দেহের অক্ষের অবস্থানগত পরিবর্তনই ট্যাক্সিস বা চলন। অর্থাৎ ওরিয়েন্টেশন মানে হলো দেহের অক্ষের অবস্থানগত পরিবর্তন, অর্থাৎ কোনো একটা উদ্দীপনা পাওয়ার সাথে সাথে ওই উদ্দীপনা অনুযায়ী আমাদের দেহের নড়াচড়া কিংবা আমাদের স্থান পরিবর্তন, চলাচল বা এই ধরনের আচরণকেই আমরা ট্যাক্সিস বা চলন বলতে পারি। এই যে ট্যাক্সিস হলো কিন্তু আসলে জীবের অবিরত এই সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত এক ধরনের স্থানিক চলন, মানে এক স্থান থেকে আরেক স্থানে গমন। এক স্থান থেকে আরেক স্থানে গমন হতে পারে, আবার এমনি নড়াচড়াও হতে পারে, ওরিয়েন্টেশন আমরা এক কথায় বলতে পারি। তবে ট্যাক্সিসের প্রধান শর্ত হলো প্রাণীর স্থান পরিবর্তন কিংবা প্রাণীর কোনো অর্গানের স্থান পরিবর্তন ইত্যাদি। এই ট্যাক্সিস হলো প্রাণীর একটি স্বয়ংক্রিয় সহজাত আচরণ। একে সরল অভিযোজিত আচরণও বলা হয়ে থাকে। ট্যাক্সিসের কিছু বৈশিষ্ট্য: ট্যাক্সিস সর্বদা বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটি একটি সহজাত আচরণ। প্রাণীর পুরো দেহের ওরিয়েন্টেশন ঘটে। এটি পজিটিভ বা নেগেটিভ হতে পারে, আর জীব নিজে এটিকে নিয়ন্ত্রিত করতে পারে না। ট্যাক্সিসের যদি একটা আমরা উদাহরণ দিতে চাই, সেটি আমরা ধরতে পারি বিচ ফ্লিস নামে এক ধরনের সামুদ্রিক প্রাণী রয়েছে। এগুলোকে সমুদ্র থেকে শুষ্ক স্থানে নিয়ে এলে এদের মাথা দেখা যায় সরাসরি সাগরের দিকে মুখ করে থাকে। এটি কিন্তু মূলত আর্দ্রতা এবং সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে তাদের মাথা সমুদ্রের দিকে মুখ করে থাকে। এই যে আর্দ্রতা এবং সূর্যের আলো হলো উদ্দীপক, আর তাদের মাথা সমুদ্রের দিকে মুখ করে থাকা, অর্থাৎ তাদের মাথার অবস্থানের পরিবর্তনটা হলো তার ওরিয়েন্টেশন বা দেহের অক্ষের অবস্থানগত পরিবর্তন। আর এই পুরো ঘটনাটি হলো একটি ট্যাক্সিস। কিংবা এমনি স্বাভাবিক ধরো আমরা যদি হঠাৎ যদি আমাদের হাতে বিদ্যুতের ঝটকা লাগে, আমরা কিন্তু আমাদের হাতটা সরিয়ে নিই, আমাদের হাতটা সরে যায়, আমরা এটিকে নিয়ন্ত্রণ করি না, আপনা আপনি সরে যায়। এটি এক ধরনের ট্যাক্সিস, কারণ এখানে বিদ্যুৎ হলো আমাদের উদ্দীপনা হিসেবে কাজ করেছে এবং তার সাথে সাথে আমাদের হাত সরে এসেছে, এর অবস্থানগত পরিবর্তন ঘটেছে। এটিও এক ধরনের ট্যাক্সিস বা চলন। ট্যাক্সিসের বৈশিষ্ট্য আমরা পড়ে নিলাম। এটি পজিটিভ বা নেগেটিভ হতে পারে, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু। অর্থাৎ যেমন বিদ্যুতের যে উদাহরণ দিলাম, বিদ্যুতের ঝটকা লাগলে আমাদের হাত বিদ্যুতের বিপরীত দিকে সরে আসে, এটি হলো নেগেটিভ ট্যাক্সিস। যদি এমনটা হওয়া সম্ভব না, কিন্তু যদি হতো যে আমরা বিদ্যুতের ঝটকা লাগার সাথে সাথে আমরা আরও বিদ্যুতের দিকে ইচ্ছা করে বা আমাদের হাত আপনা আপনি আরও বিদ্যুতের দিকে চলে যেত, এমনি সাধারণত দেখা যায় বিদ্যুৎ টান দিয়ে রাখে, কিন্তু আমাদের হাত কিন্তু চায় না বিদ্যুতের দিকে যেতে, কিন্তু যদি যেতে চাইতো তাহলে কিন্তু এটা হতো পজিটিভ ট্যাক্সিস। অর্থাৎ উদ্দীপকের উৎসের দিকে যখন প্রাণীর দেহের অক্ষের অবস্থানগত পরিবর্তন ঘটে সেটি হলো পজিটিভ ট্যাক্সিস, আর ওই উৎসের বিপরীত দিকে যখন প্রাণী দেহের অবস্থানগত পরিবর্তন ঘটে সেটি হলো নেগেটিভ ট্যাক্সিস। কাইন্ডস অফ ট্যাক্সিস। ট্যাক্সিসের প্রকারভেদ: উদ্দীপক এবং গ্রাহক অঙ্গের বা রিসেপ্টরের সম্পর্কের উপর ভিত্তি করে ট্যাক্সিসকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এক নম্বরে বলতে পারি ট্রোপোট্যাক্সিস। কোনো প্রাণীর যখন একাধিক রিসেপ্টর কিংবা গ্রাহক অঙ্গ কোনো উদ্দীপকের উদ্দীপনা গ্রহণ করে এবং একই সঙ্গে ভারসাম্যমূলক প্রতিক্রিয়া প্রদর্শন করে স্থানান্তরিত হয়, তখন তাকে ট্রোপোট্যাক্সিস বলে। যেমন প্ল্যানারিয়া নামে এক ধরনের জীব আছে, অত্যন্ত ক্ষুদ্র জীব আর কি, অণুজীবী এক প্রকার বলা যায়, ঠিক হয়তো অণুজীব না, তো যাই হোক, এই ক্ষুদ্র জীব প্ল্যানারিয়া
খাদ্যের ঘ্রাণবাহী পানির স্রোতের প্রতি ধনাত্মক ট্যাক্সিস প্রদর্শন করে। অর্থাৎ যদি পানির স্রোতের মধ্যে সে খাদ্যের ঘ্রাণ পায়, সে ওই স্রোতের দিকে গমন করে, স্রোতের সাথে যায় খাদ্যের জন্য। অর্থাৎ এটি কিন্তু এক ধরনের ট্রোপোট্যাক্সিস, সে ধনাত্মক ট্যাক্সিস প্রদর্শন করে। কিন্তু আবার দেখা গেছে এদের যখন ক্ষুধা থাকে না, তখন কিন্তু এরা আবার আলোক উৎস থেকে পালিয়ে পাথরের নিচে বা গাছের গুঁড়ির নিচে লুকায়, অর্থাৎ ঋণাত্মক ট্রোপোট্যাক্সিস প্রদর্শন করে। তো খাদ্যের ঘ্রাণবাহী পানির স্রোতের প্রতি কিন্তু তারা ধনাত্মক ট্যাক্সিস প্রদর্শন করে, যদিও বা সেটা আলোকোজ্জ্বল স্থান বা সূর্যালোকযুক্ত স্থান হয়। কিন্তু ক্ষুধা তো না থাকলেই কিন্তু তারা আলোকোজ্জ্বল স্থান থেকে লুকিয়ে থাকতে চায়, অর্থাৎ ঋণাত্মক ট্যাক্সিস প্রদর্শন করে। এই যে পরিস্থিতি অনুযায়ী তার একাধিক রিসেপ্টর এই খাদ্যের ঘ্রাণ, সূর্যের আলোয় উদ্দীপনাগুলো গ্রহণ করার মাধ্যমে এক এক সময় এক একটি প্রতিক্রিয়া প্রদর্শন করে, অর্থাৎ ভারসাম্য যে বজায় রাখে তার কর্মকাণ্ডের, এই ব্যাপারটি কিন্তু ট্রোপোট্যাক্সিস। টেলোট্যাক্সিস দ্বিতীয়তে, যখন কোনো প্রাণী তার গ্রাহক অঙ্গের মাধ্যমে একাধিক উদ্দীপকের মধ্য থেকে যে কোনো একটির দিকে ধাবিত হয়, তখন তাকে টেলোট্যাক্সিস বলে। যেমন সন্ন্যাসী কাঁকড়া নামে এক ধরনের কাঁকড়া রয়েছে। এই কাঁকড়াগুলোকে যদি দুইটি আলোক উৎসের সামনে নেওয়া হয়, একটি হলো মৃদু আলোর উৎস, একটা উজ্জ্বল আলোর উৎস, তাহলে সে সবসময় উজ্জ্বল আলোর উৎসের দিকে ধাবিত হবে। অর্থাৎ এই যে সে একাধিক উদ্দীপনার মধ্যে একটির দিকে ধাবিত হলো, তার এই ধাবিত হওয়াকে টেলোট্যাক্সিস বলা হয়। 3 নম্বরে বলতে পারি মেনোট্যাক্সিস। উদ্দীপকের উৎসের গতিপথের সাথে নির্দিষ্ট কোনো কৌণিক দূরত্ব বজায় রেখে যখন প্রাণী উৎসের দিকে এগিয়ে চলে, তখন তাকে মেনোট্যাক্সিস বলে। যেমন পিঁপড়া বাড়ি ফেরার সময় কিন্তু সূর্যের আলোর সাথে একটা নির্দিষ্ট কৌণিক দূরত্ব বজায় রেখে এগিয়ে চলে, এটি হলো মেনোট্যাক্সিস। এরপরে যেটা আছে সেটা হলো নেমোট্যাক্সিস। নেমোট্যাক্সিস হলো আর কি প্রাণীরা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে স্মৃতির উপর নির্ভর করে যে ওরিয়েন্টেশন ঘটায়, তাকে নেমোট্যাক্সিস বলে। যেমন পিপিলিকা অথবা এক ধরনের জলজ প্রাণী আছে, সেটিকে সম্ভবত বৈজ্ঞানিক নামটা নেওমিসফোডিয়েন্স, এই টাইপের এইরকম একটা জলজ উদ্ভিদ আছে। এগুলোর নিজ বাসায় ফেরা একটা নেমোট্যাক্সিসের উদাহরণ, কারণ তারা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে তাদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে এই কাজটা করে থাকে। ওই যে একটা যে জলজ প্রাণী হবে, ওইটা উদ্ভিদ না, একটু ভুল হয়ে গেছে, জলজ প্রাণী। এছাড়াও মানুষের ক্ষেত্রেও নেমোট্যাক্সিসের উদাহরণ দেখা যায়। লাইক যখন শিশুরা কোনো ছড়া বা কবিতা আবৃত্তি করে, তখন দেখা যায় যে যদি হঠাৎ কোনো অংশ ভুলে যায়, তখন পূর্বের কয়েকটা লাইন আবৃত্তি করে ভুলে যাওয়া অংশটা তারা স্মৃতিতে আনার চেষ্টা করে, এবং স্মৃতিতে এসে পড়লে তারা এভাবে আবৃত্তিটা শেষ করে। এটাও কিন্তু নেমোট্যাক্সিসের একটা উদাহরণ। এবারে 5 নম্বরে যেটা আছে ক্লিনোট্যাক্সিস। কোনো প্রাণী যখন একটি সংবেদী গ্রাহক অঙ্গের দ্বারা একাধিক উদ্দীপকের তীব্রতা তুলনা করে উদ্দীপ্ত হয় এবং গমন করে, তখন তাকে সেই ট্যাক্সিসকে ক্লিনোট্যাক্সিস বলে। এক্ষেত্রে প্রাণী যেটা করে সেটি হলো তার রিসিপ্টর বা সংবেদী অঙ্গের দ্বারা সব দিকের উদ্দীপনা সমানভাবে গ্রহণ না করে গ্রাহক অঙ্গ এপাশ ওপাশ ঘুরিয়ে তারা তীব্রতার মধ্যে তুলনা করে থাকে। হ্যাঁ, তারপরে এটা করে পর্যায়ক্রমে এই তুলনার মাধ্যমেই প্রাণী স্থানান্তরিত হয়। যেমন কিছু প্রজাতির মাছি আছে, যেমন মিউস্কা, ক্যালিফোরা, এই ধরনের আর কি নাম। ওই মাছিগুলো ম্যাগট পিউপা দশা, একটা বিশেষ দশা, ওই দশায় পদার্পণের পূর্বে আলোর প্রতি এই ধরনের ক্লিনোট্যাক্সিস দেখায়। এবারে যেটি আলোচনা করব সেটি হলো উদ্দীপকের ধরন বা উদ্দীপনার উৎসের উপর নির্ভর করে ট্যাক্সিসকে কয়ভাবে ভাগ করা যায়। এর আগে আমরা পড়েছিলাম উদ্দীপক ও গ্রাহক অঙ্গের সম্পর্কের উপর ভিত্তি করে ট্যাক্সিসের প্রকারভেদ। আর এবার আমরা পড়ব উদ্দীপকের ধরন বা উদ্দীপনার উৎসের উপর নির্ভর করে ট্যাক্সিসের প্রকারভেদ। এখানে আমি অনেক সংক্ষেপে লিখেছি, কারণ এইখানে যে 13টা ট্যাক্সিসের প্রকারভেদ দেখিয়েছি, এই 13টায় ঠিক মতো আলোচনা করতে গেলে পুরো সেশনে 2-3 টাইম চলে যাবে, তাও ঠিক মতো শেষ হবে না। তো আমি খালি নামগুলো তাই সংক্ষেপে লিখে রেখেছি।
তোমরা সবাই যখন প্রস্তুতি নিবে তখন এই ব্যাপারগুলো একটু ভালো করে পড়াশোনা করবে আর কি এই ব্যাপারটার উপরে, কারণ এটা গুরুত্বপূর্ণ এবং আশা করা যাচ্ছে হিগজিনো জীববিজ্ঞান উৎসবেও এই উদ্দীপকের ধরন এবং উদ্দীপনার উৎসের উপর নির্ভর করে যে ট্যাক্সিসের প্রকারভেদ তার উপর প্রশ্ন হয়তো থাকবে। তো প্রথম প্রকারভেদ যেটা ফটোট্যাক্সিস, এটি হলো আলোক উৎসের প্রতি ট্যাক্সিস বা সাড়া প্রদান করা। দ্বিতীয় থার্মোট্যাক্সিস হলো তাপীয় উদ্দীপনার প্রতি সাড়া প্রদর্শন। কেমোট্যাক্সিস হলো কেমোট্যাক্সিস হলো কোনো রাসায়নিক পদার্থের প্রতি সাড়া প্রদর্শন। হাইড্রোট্যাক্সিস হলো পানি বা আর্দ্রতার প্রতি সাড়া প্রদর্শন। রিওট্যাক্সিস হলো পানির স্রোতের প্রতি সাড়া প্রদর্শন। এখানে অনেকে হাইড্রোট্যাক্সিস রিওট্যাক্সিস এই দুটো গুলিয়ে ফেলে, কিন্তু আসলে বুঝতে হবে যে হাইড্রোট্যাক্সিস হলো যে কোনো পানি, সেটা স্থির পানি হতে পারে বা প্রবাহিত পানির স্রোতও হতে পারে, আবার আর্দ্র পরিবেশ জলীয় পরিবেশও হতে পারে। এ ধরনের যে কোনো কিছুর প্রতি সাড়া প্রদর্শন যখন করে প্রাণী তখন সেটাকে বলে হাইড্রোট্যাক্সিস। কিন্তু রিওট্যাক্সিস হলো পানির স্রোতের প্রতি সাড়া প্রদর্শন। এক্ষেত্রে কিন্তু স্থির পানি কিংবা জলীয় পরিবেশের কোনো ব্যাপার নেই। রিওট্যাক্সিস শুধুমাত্র প্রবাহিত পানি বা পানির স্রোতের প্রতি সাড়া প্রদর্শন, আর হাইড্রোট্যাক্সিস হলো সব ধরনের পানির প্রতি সাড়া প্রদর্শন। এরপরে আছে অ্যানিমোট্যাক্সিস, এটি হলো বায়ু প্রবাহের প্রতি প্রতিক্রিয়া বা সাড়া প্রদর্শন। গ্যালভানোট্যাক্সিস হলো তড়িৎ প্রবাহের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন। জিওট্যাক্সিস হলো পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রতি সাড়া প্রদর্শন। যেমন অনেক জীবকে দেখা যায় তারা মাটির কাছাকাছি বা মাটিতে একদম বসবাস করে, কোনো জীব আবার মাটির উপরে অনেক বসবাস করে, এই ব্যাপারটা আর কি। পজিটিভ জিওট্যাক্সিস, নেগেটিভ জিওট্যাক্সিস। জিওম্যাগনোট্যাক্সিস হলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর সাড়া প্রদর্শন। পাখির অভিপ্রয়াণ কিন্তু একটা জিওম্যাগনোট্যাক্সিসের উদাহরণ। স্টেরোট্যাক্সিস হলো কোনো প্রাণীর সমতল বা মসৃণ তলের প্রতি সাড়া প্রদর্শন, যেমন টিকটিকি দেয়াল বেয়ে উঠে যায়, এটা একটা স্টেরোট্যাক্সিস। বা ইঁদুর সমতলে ভালো দৌড়াতে পারে, এটা একটা স্টেরোট্যাক্সিস। সনোট্যাক্সিস হলো শব্দের প্রতি সাড়া প্রদর্শন। হেলিওট্যাক্সিস হলো, এটা একটু কমপ্লেক্স, যে যখন কোনো প্রাণী আলোর উৎস হতে দূরে যায় না, আলোর উৎসের প্রতি পজিটিভ ট্যাক্সিস দেখায়, কিন্তু তারা আবার একটু ছায়াও পছন্দ করে। আলোর উৎস থেকে দূরে যায় না কিন্তু একটু ছায়া ঘেরা অঞ্চলে থাকতে পছন্দ করে, এই ট্যাক্সিসটাকে বলা হয়ে থাকে হেলিওট্যাক্সিস। আর কন্ডিশনাল ট্যাক্সিস হলো একই সময়ে যখন প্রাণী দুই বা ততোধিক ট্যাক্সিস প্রদর্শন করে তখন সেটাকে বলা হয় কন্ডিশনাল ট্যাক্সিস বা বাংলায় সাপেক্ষ ট্যাক্সিস। তো এগুলাই মূলত ট্যাক্সিসের প্রকারভেদ। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো রিফ্লেক্সেস বা প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া কিভাবে ঘটে বা কী সেটা সম্পর্কে আসলে বলাই বাহুল্য, কারণ আমরা 8 থেকেই বইয়ে পড়ে আসছি। তবে প্রতিবর্তী ক্রিয়া কী জিনিস সেটা আমরা নিশ্চয়ই জানি, যে কোনো উদ্দীপকের প্রতি প্রাণীর ইচ্ছাধীন নয় এমন স্বতঃস্ফূর্ত স্বয়ংক্রিয় তড়িৎ বা যান্ত্রিক সাড়া প্রদান করে প্রাণী, সেটি হলো প্রতিবর্তী ক্রিয়া। এটি আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটি স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, সুষুম্না কাণ্ড দ্বারা। বিজ্ঞানী শেরিংটন প্রথম প্রতিবর্তী ক্রিয়া নামকরণ করেন। তো প্রতিবর্তী ক্রিয়া কী বা এর বৈশিষ্ট্য কীভাবে হয় তা আমি আর বেশি যাচ্ছি না, এটা পাঠ্য বইয়েই আছে। 8 থেকেই অল্প অল্প বা মোটামুটি ভালো একটা এই প্রতিবর্তী ক্রিয়ার উপরে ধারণা আমাদের আছে, তাই অযথা সময় বাড়াচ্ছি না। এখন এটা পড়ব প্রতিবর্তী ক্রিয়া ক্লাসিফিকেশন, প্রকারভেদ। প্রধানত প্রতিবর্তী ক্রিয়া 3 প্রকার: সরল বা সহজাত বা অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, সিম্পল অর ইনবোর্ন অর আনকন্ডিশনাল রিফ্লেক্সেস। অর্থাৎ যেসব প্রতিবর্তী ক্রিয়া জন্মগত কোনো শর্তাধীন নয় সেগুলোই হলো সরল বা সহজাত বা অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, যেমন খাদ্যের গন্ধ পেলে লালা নিঃসরণ হওয়া কিংবা উজ্জ্বল আলোতে চোখের তারার প্রসারণ ইত্যাদি। আর জটিল বা অর্জিত সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা হলো যেসব প্রতিবর্তী ক্রিয়া জন্মগত নয়, বারবার অনুশীলনের ফলে অর্জিত হয় এবং শর্ত সাপেক্ষ, এগুলো অর্জিত এবং পূর্বের অভিজ্ঞতার প্রতি নির্ভর করে। এগুলো কিন্তু বংশ পরম্পরায় প্রবাহিত হয় না। আর এই ধরনের প্রতিবর্তী ক্রিয়া স্থায়ী হতে পারে, অবলুপ্ত হয়ে যেতে পারে এক সময় জীবনের কোনো একটা পর্যায়ে, যখন আর কি দরকার পড়বে না। আর এই প্রতিবর্তী ক্রিয়া সাধারণ প্রতিবর্তী ক্রিয়া থেকে আলাদা, কারণ হলো
এই প্রতিবর্তী ক্রিয়াটি ঘটতে মস্তিষ্কের একটা ভূমিকা আছে। সেরিব্রাম এবং গুরু মস্তিষ্ক এই দুটির একান্ত সহায়তা প্রয়োজন। আর ক্রমিক প্রতিবর্তী ক্রিয়া হলো যখন একাধিক প্রতিবর্তী ক্রিয়া পর্যায়ক্রমে যুক্ত হয়ে একটি সরল প্রতিবর্তী ক্রিয়া সৃষ্টি করে এবং দ্বিতীয় আবার তৃতীয় আরেকটি সরল প্রতিবর্তী ক্রিয়া সৃষ্টি করে। এই যে একটা জটিল ব্যাপার ঘটে, এটাই হলো ক্রমিক প্রতিবর্তী ক্রিয়া। যেমন নাকে যদি ঝাঁঝ লাগে তখন অটোমেটিক একটা হাঁচি চলে আসে, আর কেউ হাঁচি দিতে নিলেই কিন্তু যেহেতু এখন করোনার সময় আমাদের স্বাভাবিকভাবেই হাতের তালু কিংবা কোনোই নাকে চলে আসে অটোমেটিক। অনেকের নাও হয়তো আসতে পারে, বাট আর কি কারোর অভ্যাস হয়ে যায়, ব্যাপারটা আমার হয়ে গেছে আর কি, এরকম অনেকেরই হয়তো হয়ে যায়। এবং একবার হাঁচি শুরু হলে কিন্তু হাঁচি হতে থাকে, হাঁচি হতে হতে চোখে পানি চলে আসে। তো এখানে ঝাঁঝের ফলে হাঁচি শুরু হলো, হাঁচি শুরু হওয়ার সাথে সাথে নাকে হাতের তালু বা কনুইটা চলে আসলো অটোমেটিক, এবং হাঁচিতে অটোমেটিক চোখে পানি চলে আসলো। এখানে কিন্তু কয়েক ধরনের প্রতিবর্তী ক্রিয়া ঘটলো। এটি হলো ক্রমিক প্রতিবর্তী ক্রিয়া। এখন সরল প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদে আমরা সংক্ষেপে একটু পড়ব। সংজ্ঞাবহ উদ্দীপনার উৎপত্তি অনুসারে সরল প্রতিবর্তী ক্রিয়া তিন ধরনের। উপরিগত প্রতিবর্তী ক্রিয়া বা সুপারফিশিয়াল রিফ্লেক্স, এটি হলো এই উদ্দীপনা ত্বক বা চামড়া থেকে গৃহীত হয়। গভীর প্রতিবর্তী ক্রিয়া বা ডিপ রিফ্লেক্স, এটি হলো আমাদের চামড়া থেকে না, বরং যাকে বলে কন্ডরা বা টেন্ডন দিয়ে এই প্রতিবর্তী ক্রিয়াটি গৃহীত হয়। টেন্ডন সম্পর্কে আশা করি মোটামুটি জানা আছে। এটি একটি মাংসপেশি এবং অস্থির বিষয়। তো আর আন্তঃযন্ত্রীয় প্রতিবর্তী ক্রিয়া, এই ব্যাপারটি হলো আমাদের দেহের ভিতরে বিভিন্ন অঙ্গ আছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, আমরা এগুলো নিয়ন্ত্রণ করি না, যেমন হৃৎপিণ্ড, মূত্রাশয়, পাকস্থলী, ফুসফুস, অন্ত্র, যকৃৎ ইত্যাদি। এই স্বয়ংক্রিয়ভাবে দেহের ভিতরের এই অঙ্গাণুগুলো যে প্রতিবর্তী ক্রিয়া প্রদর্শন করে আমরা কিছুই জানি না সাধারণত সেই ব্যাপারে, ওইগুলোই হলো আন্তঃযন্ত্রীয় প্রতিবর্তী ক্রিয়া বা ভিসেরাল রিফ্লেক্স। আবার প্রতিবর্তী ক্রিয়ার সংঘটনের পথে সিন্যাপসের সংখ্যানুযায়ী সরল প্রতিবর্তী ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, মনোসিন্যাপটিক রিফ্লেক্সেস আর পলিসিন্যাপটিক রিফ্লেক্সেস। অনেকে সিন্যাপসকে সাইন্যাপসও বলে। তো যখন প্রতিবর্ত সংঘটনের পথে একটি সিন্যাপস থাকে তখন তাকে মনোসাইন্যাপটিক রিফ্লেক্সেস বা মনোসিন্যাপটিক রিফ্লেক্সেস বলে, আর একাধিক সিন্যাপস থাকলে পলিসিন্যাপটিক রিফ্লেক্সেস বলা হয়ে থাকে। আশা করি সিন্যাপস কি জানা আছে, মানে একটি নিউরনের অ্যাকশন অপর নিউরনের ডেনড্রাইটের সাথে যে সংযোগস্থল, ওই অংশটাকে মূলত আর কি সিন্যাপস বলা হয়। এবারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পড়তে যাব, সেটি হলো লার্নিং বিহেভিয়ার বা শিখন আচরণ। প্রথমে আমরা শিখন সম্পর্কে কতিপয় প্রাণীবিদের কয়েকটি মতামত জেনে নেই। শিখন হলো আচরণের পরিবর্তন, ওয়াটসন অ্যান্ড বেনার্ড। এই সংজ্ঞাটি শুধু জীববিজ্ঞানে নয়, জ্ঞানের অনেক শাখাতে এই সংজ্ঞাটি প্রায় ব্যবহার করা হয়ে থাকে, যে লার্নিং ইজ নাথিং বাট চেঞ্জ অফ বিহেভিয়ার। শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন, বলেছেন ম্যাকগোচ। শিখন আচরণ হলো অতীত অভিজ্ঞতা অনুশীলনের ফলস্বরূপ আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন, বলেছেন মর্গান অ্যান্ড কিং। আর যেসব আচরণ অর্জিত এবং অভিজ্ঞতার আলোকে পরিবর্তিত হতে পারে তাদেরকে শিখন আচরণ বলা হয়, এটি বলেছেন লরেঞ্জ, জীববিজ্ঞানী লরেঞ্জ। তো আমরা এসবের ভিত্তিতে মোটামুটি একটা সংজ্ঞা তৈরি করতে পারি শিখন আচরণে। সেটি হলো প্রাণীর যে আচরণ শিক্ষণ, প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় তাকে শিখন আচরণ বা শিক্ষালব্ধ আচরণ বা লার্নিং বিহেভিয়ার বলে। সহজাত আচরণ হলো শিক্ষালব্ধ নয়, জন্মগতভাবে প্রাপ্ত, আর শিখন আচরণ জন্মগতভাবে প্রাপ্ত নয়, শিক্ষালব্ধ। তবে অনুশীলন বা অভিজ্ঞতা বা শিক্ষা ছাড়া, মানে যদি শারীরিক সমস্যা, কোনো দুর্ঘটনা বা রোগের কারণে যদি আচরণের পরিবর্তন ঘটে তবে তাকে শিখন বলা যাবে না। যেমন কোনো দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তির পা ভেঙে যায়, পরবর্তীতে যখন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, সেটিকে কিন্তু বলা যাবে না যে এটা তার শিখন আচরণ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, সেটা কিন্তু না। দুর্ঘটনা বা রোগের মাধ্যমে আচরণের পরিবর্তন শিখন আচরণের অন্তর্ভুক্ত নয়। শিখন আচরণের বৈশিষ্ট্য: শিখন আচরণ জটিল প্রকৃতির, যা শেখার মাধ্যমে অর্জিত হয়।
এই আচরণ স্বভাবজাত নয়, এমনকি প্রজাতি সুনির্দিষ্ট নয়। এই আচরণ সর্বদা পরিবর্তনশীল এবং অভিযোজনীয়। এই আচরণ প্রদর্শনের জন্য অভিজ্ঞতা এবং অনুশীলনের প্রয়োজন হয়। এটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নতুন সম্পর্ক তৈরি করে। সাধারণত উচ্চশ্রেণীর প্রাণীতে এই আচরণ পরিলক্ষিত হয়, কিন্তু বংশ পরম্পরায় প্রদর্শিত হয় না। দেখতে পাচ্ছি যে শিখন আচরণের সাথে হিউজ পার্থক্য সহজাত আচরণের, দুটি এক প্রকার বিপরীত পরস্পরের। এখন শিখনের কয়েকটি সাধারণ শর্ত আছে, যেই শর্তগুলো মান্য হলে শিখন ঘটবে বা শিখন আচরণ ঘটবে, সেগুলো আমরা একটু দেখি। শিখনের সাধারণ শর্ত: কমন ফ্যাক্টরস অফ লার্নিং বিহেভিয়ার, সমস্যা বা প্রবলেম, প্রেষণা মোটিভেশন, অনুষঙ্গ অ্যাসোসিয়েশন, পর্যবেক্ষণ বা অবজারভেশন, মনোযোগ বা অ্যাটেনশন, পুনঃ প্রচেষ্টা বা রিপিটেড ট্রায়ালস, বলবৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট, সান্নিধ্য বা কন্টিজিউইটি। টাইপস অফ লার্নিং বিহেভিয়ার। শিখন আচরণের এবার প্রকারভেদটা আমরা একটু দেখব। বিখ্যাত আচরণবিদ থর্প 1963 সালে একটি প্রকারভেদ দেন। সেই প্রকারভেদটি নিম্নরূপ: অভ্যাসগত হ্যাবিচুয়েশন, অনুকরণ ইমপ্রিন্টিং, অন্তর্দৃষ্টিমূলক শিখন ইনসাইট লার্নিং, সুপ্ত শিখন লেটেন্ট লার্নিং, চিরায়ত সাপেক্ষণ ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্রচেষ্টা বা ভুল সংশোধনকরণ শিখন বা যান্ত্রিক শিখন। তার মধ্যে অভ্যাসগত আর অনুকরণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অভ্যাসগত বলতে বোঝানো হয়ে থাকে যে শিখন আচরণ আর কি বারবার অনুশীলনের মাধ্যমে, ঠিক বলা যাবে না। অভ্যাসগতটা হলো যে শিখন আচরণ আর কি অভ্যাসের মাধ্যমে তৈরি হয়ে থাকে কোনো একটা প্রাণীর, সেটি আর কি সোজা ভাষায় অভ্যাসগত শিখন আচরণ। অনেকে বলেন না যে মানুষ অভ্যাসের দাস, বা এই টাইপের একটা কথা অনেক সময় অনেকে প্রবাদ বাক্য হিসেবে বলে থাকে। তো অভ্যাসের মাধ্যমে আচরণের পরিবর্তন ঘটে। যেমন অনেকের আছে বিভিন্ন খারাপ অভ্যাসকে আমরা বদ অভ্যাস বলে থাকি। যেমন অনেকের নখ কাটার অভ্যাস থাকে, মুখ দিয়ে নখ কাটার, এটা একটা বদ অভ্যাস। তো যাই হোক, দেখা যায় এইভাবে অনেকের মুখ দিয়ে নখ কাটার অভ্যাস এত বেশি পরিমাণে হয় যে অনেক সময় কোনো সিরিয়াস জায়গায় বা কাউকে বারবার নিষেধ করা সত্ত্বেও দেখা যায় সে মুখে নখ দিয়ে দেয়, নখ কাটতে শুরু করে দেয়। এটি কিন্তু একটি অভ্যাসগত শিখন আচরণ, যদিও বদ অভ্যাস। আবার যেমন শ্রমিকরা কিন্তু বিভিন্ন কলকারখানায় অনেক শব্দময় পরিবেশে কাজ করেন। দেখা যাবে এই ধরনের শব্দে সাধারণ মানুষ অল্প কিছুক্ষণ থাকলেই মাথা ধরে যাবে, শারীরিক সমস্যা দেখা দেবে। কিন্তু শ্রমিক যারা আছেন তারা কিন্তু কাজ করতে করতে তাদের একটা হ্যাবিচুয়েশন হয়ে গেছে। এ কারণে তাদের সারাদিন ওখানে কাজ করলেও আর কি এই যে খাপ খাইয়ে নেওয়ার কারণে তেমন কোনো সমস্যা দেখা দেয় না। আর অনুকরণ বা ইমপ্রিন্টিংটা সংক্ষেপে বললে কোনো কিছু অনুকরণের মাধ্যমে যে শিক্ষা হয় বা যে শিখন আচরণটা দেখা দেয় প্রাণীর মধ্যে, সেটি হলো অনুকরণ। এর একটি খুব ভালো উদাহরণ হলো পাতিহাঁসের ডিম ফোটার পরে সেটা কিন্তু প্রথম যাকে দেখে সেটিকেই দেখা যায় অনুসরণ শুরু করে, সেটিকেই মা বলে মনে করতে থাকে। আবার অনেক সময় বিভিন্ন পাখিকে, যেমন টিয়া, ময়না, এগুলোকে মানুষের ভাষা অনুকরণ করাতে করাতে একসময় কিন্তু সে মানুষের ভাষাই অনর্গল বলতে পারে, যেটি শেখানো হয় সেটি বলতে পারে। মিনারাজু কার্টুনের ওই যে মিঠুর মতো। এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক পড়ব, সেটি হলো প্যাভলভের তত্ত্ব। প্যাভলভ হলেন আইভান পেট্রেটিভ প্যাভলভ। তিনি একজন স্বনামধন্য রাশিয়ান শারীরবিদ ছিলেন। তার একটি মতবাদ অত্যন্ত বিখ্যাত, সেটি আমরা পড়ব। ইথোলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই যে ইনি হলেন বিজ্ঞানী আইভান পেট্রেটিভ প্যাভলভ। তো তার যেই মতবাদটি খুব বিখ্যাত, প্রতিবর্তী মতবাদ বা কন্ডিশনাল রিফ্লেক্স থিওরি, সেই মতবাদটি হলো পূর্বে যে প্রতিক্রিয়াটি একটি স্বাভাবিক উদ্দীপক দ্বারা সৃষ্টি হতো, স্বাভাবিক উদ্দীপকের সাথে একটি সাপেক্ষ জুড়ে দেওয়ার ফলে সাপেক্ষ উদ্দীপকটিও ওই প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম। এই মতবাদটি তিনি মূলত তার একটি পরীক্ষণের আলোকে দেন। তার একটি কুকুর ছিল আর কি, কুকুরটিকে একটি নির্দিষ্ট সময় খাবার দেওয়া হতো। তো তিনি কুকুরটিকে খাবার দেওয়ার যখন সময় হতো তখন
এই খাবার দেওয়ার সাথে সাথে একটি ঘন্টা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এভাবে অনেক দিন খাবারের সময় হলে ঘন্টা দেওয়া হতো এবং কুকুর খাবার পেয়ে যেত। আর এই খাবার পাওয়ার সময় কিন্তু কুকুরের লালা ঝরতো সবসময়। স্বাভাবিক, খাবার দেখলে কুকুরের লালা ঝরবেই। কিন্তু অনেক দিন পরে কুকুরকে খাবার না দিয়েই ঘন্টা বাজিয়ে দেখা হয়েছিল এবং দেখা গেছে যে খাবার না দেওয়া সত্ত্বেও শুধুমাত্র ঘন্টা ধ্বনি শুনেই কুকুরের লালা ঝরতে শুরু করেছে। তার কারণ এতদিন যে তাকে সে খাবার আর ঘন্টায় দুটি জিনিসই একসাথে অভিজ্ঞতা হয়েছে তাই তার ধারণা হয়ে গেছে যে ঘন্টা ধ্বনি মানেই তো খাবার, এজন্য আর কি তার অটোমেটিক লালা ঝরা শুরু হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে যেটা দেখা গেছে যে স্বাভাবিক উদ্দীপক হলো খাবারের উদ্দীপনায় কুকুরের প্রতিবর্তী ক্রিয়া হয়, লালা ঝরে। কিন্তু এর সাথে একটি সাপেক্ষ উদ্দীপক মানে একটি ঘন্টা ধ্বনি জুড়ে দেয়, পরে দেখা গেছে স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য সাপেক্ষ উদ্দীপকটাই কুকুরের ওই সেম উদ্দীপনা তৈরি করতে পারে। এটি এক ধরনের সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। সার্কাসে রিং খেলা, দড়ি খেলা বা মানুষের একটা নিয়ম মতো সময় মলমূত্র ত্যাগ ইত্যাদি, কিন্তু এই যে কুকুরের এই ব্যাপারটির সাথে ওই ঘটনাগুলোর অনেকটা মিল আছে। এই যে কুকুরের পরীক্ষণটার একটা ছবি, লালা ঝরছে, খাদ্য ভর্তি পাত্র, আর এদিকে ঘন্টা বাজছে এই বাম দিকে। এইবারে যে টপিকটি পড়ব সেটি হলো পরস্পরের প্রতি সহযোগিতা কিংবা অ্যালট্রুইজম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং অ্যালট্রুইজম দিয়ে এবছর বিডিবিওতেও ন্যাশনালে সিকিউর প্রশ্ন এসেছে, তাই এটিকে একটু আলাদাভাবে আমি দেখাচ্ছি। The word altruism came from French word altruisme and Italian word altrui, which mean the principles of living and acting for the interest of others. মানে অ্যালট্রুইজমটা মেনলি পরার্থবাদ, মানে পরের অন্যকে সহযোগিতা, অন্যকে রক্ষা করার চেষ্টা করা, নিজের স্বার্থ বাদ দিয়ে অন্যকে বাঁচাতে আর কি সর্বোচ্চটা দেয়া ইত্যাদি ইত্যাদি বোঝানো হয়ে থাকে অ্যালট্রুইজমকে। মানুষের মধ্যে এমন উদাহরণ অনেক দেখা যায়, তবে প্রাণীর মধ্যেও কিন্তু এ ধরনের উদাহরণ অনেক রয়েছে। এটি একটি প্রাণী জগতের অত্যন্ত চমৎকার একটি আচরণ অ্যালট্রুইজম। তবে এই যে অ্যালট্রুইজমের ব্যাপারটা মূলত জেনেটিক সম্পর্ক বিদ্যমান এমন জীবদের মধ্যেই ঘটে থাকে। এখন অ্যালট্রুইজমের উপর একটি সুন্দর সূত্র বা নিয়ম রয়েছে যেটি বিজ্ঞানী হ্যামিল্টন প্রণয়ন করেন, বিধায় তার নাম হ্যামিল্টনস রুল। ওই রুলটা আমি আর কি খুব সংক্ষেপে একটু দেখিয়ে দিব। রুলটি হলো RB ইজ গ্রেটার দ্যান C। এখানে C হলো কস্ট সাফার্ড বাই দ্য ডোনার হোয়াইল আন্ডারটেকিং দ্য অ্যালট্রুইস্টিক বিহেভিয়ার, অর্থাৎ এই অ্যালট্রুইজম প্রদর্শন করায় যে প্রদর্শন করছে তাকে তার ক্ষতির পরিমাণ। B হলো বেনিফিট গেইনড বাই দ্য রিসিপিয়েন্ট অফ দ্য অ্যালট্রুইজম, অর্থাৎ অ্যালট্রুইজমটা যার প্রতি করা হয়েছে সে এর কারণে যে সুবিধা পেয়েছে তার পরিমাণ। আর R সমান হলো জেনেটিক রিলেটেডনেস অফ দ্য অ্যালট্রুইস্ট টু দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ এই অ্যালট্রুইজমটি যে করেছে এবং যার জন্য করেছে তাদের মধ্যকার জেনেটিক সম্পর্ক বা জেনেটিক রিলেটেডনেস। মোটামুটি তত্ত্বও আমরা এই পর্যন্তই রাখতে পারি। এবারে আমরা আমি 3টা প্রবলেম রেখেছি, তার মধ্যে 2টা হলো অনুধাবনমূলক, একটা হলো কিছুটা গাণিতিক। তো আমরা প্রথম প্রবলেমে যদি যাই, এই প্রথম প্রবলেমটা মূলত আমি নিজে বানিয়েছি সম্পূর্ণ। দিশা 10ম শ্রেণীর ছাত্রী, সে গণিত ও জীববিজ্ঞানে অত্যন্ত দক্ষ এবং নতুন নতুন তথ্য সংগ্রহে অত্যন্ত আগ্রহী। একদিন সে একটি গাণিতিক সমস্যা সমাধানের উপায় ভাবছিল। হঠাৎ দেয়ালের দিকে চোখ পড়ায় সে দেখল একটি টিকটিকি দেয়াল বেয়ে উঠে যাচ্ছে। তার মাথায় ভাবনা জাগলো যে টিকটিকের এই মসৃণ তলের প্রতি সাড়া প্রদানের পেছনে জীববিজ্ঞানে কোনো ব্যাখ্যা আছে কিনা। তাই গাণিতিক সমস্যাটি সমাধানের পরপরই সে ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি শুরু করলো এবং অতি সহজেই উত্তর পেয়ে গেল। তোমার মতে টিকটিকির দেয়াল বেয়ে উঠে যাওয়ার ক্ষেত্রে নিচের কোনগুলো সঠিক তথ্য? অর্থাৎ উদ্দীপকটা আমরা বুঝতে পেরেছি, তাহলে কোনগুলো সঠিক তথ্য? এটি টিকটিকির শিখনাচরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মসৃণ তলের প্রতি সাড়া প্রদান করছে টিকটিকি। এটি হলো এই স্টেরোট্যাক্সিসের অন্তর্ভুক্ত, যা
একটি অবশ্যই সহজাত আচরণ। তো তাই সহজাত আচরণ শিখন আচরণের সম্পূর্ণ বিপরীত, তাই এটি কখনোই সঠিক না, এটি ফলস। ঘটনাটি স্টেরিওট্যাক্সিসের অন্তর্ভুক্ত, হ্যাঁ এটি স্টেরিওট্যাক্সিসের অন্তর্ভুক্ত, এটা ট্রু। এটি পজিটিভ ট্যাক্সিস, হ্যাঁ কারণ এটি মসৃণ তলের উপর দিয়ে বেয়ে চলে যাচ্ছে, যদি মসৃণ তল থেকে দূরে সরে যেত তাহলে নেগেটিভ হতো, তাই এটি পজিটিভ, ট্রু। এটি টিকটিকি সরল অভিযোজিত আচরণ, হ্যাঁ যে কোনো ট্যাক্সিসই সরল অভিযোজিত আচরণ, তাই এটি ট্রু। ইঁদুরও এ ধরনের আচরণ দেখিয়ে থাকে, হ্যাঁ ইঁদুরও সমতল দিয়ে আর কি দৌড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তা সেও স্টেরিওট্যাক্সিস দেখায়, তাই এটাও ট্রু। তার মানে আমরা এই প্রবলেমটির অ্যান্সার পেলাম এফ টি 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 টি, মানে হলো ফলস, ট্রু 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 ট্রু। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম এ ধরনের বিশেষ করে জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডগুলোতে কিন্তু এরকম প্রশ্নগুলো এইভাবে ট্রু ফলস আকারে হয়। আর এই যে একটা বেশ ভালো উদ্দীপক থাকে, বর্ণনামূলক উদ্দীপক, ওই উদ্দীপকের সাহায্যে অনুধাবন করে উত্তর দিতে হয়। এখন দ্বিতীয়তে আমি একটি গাণিতিক প্রবলেম রেখেছি। গাণিতিক প্রবলেমটি মূলত আমি একটি ওয়েবসাইটে পেয়েছিলাম, ওটা হুবহু দেয়নি, মানে অনেকটা ওইটার আলোকে এটা তৈরি করেছি। আফ্রিকার বনের একটি সিংহীর একটি শাবক রয়েছে। একদিন শাবকটিকে একা রেখে সিংহীটি খাদ্যান্বেষণে কিছুটা দূরে যায়। সেই সুযোগে বনে বসবাসকারী এক উপজাতি সম্প্রদায়ের লোক সিংহ শাবকটিকে ফাঁদে ফেলে শিকারে উদ্যত হয়। সিংহীটি শাবকের চিৎকার শুনে ছুটে চলে আসে এবং শিকারীর মোকাবেলা করে। শিকারী তীরে রাখাতে সিংহীটি ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত শিকারী কোনো মতে জীবন বাঁচাতে পালিয়ে যায়। রক্ষা পায় সিংহ শাবকটির প্রাণ। ধরি এ ঘটনায় সিংহীর ক্ষতির পরিমাণ 25%। এই ঘটনার সূত্র ধরে হ্যামিল্টনের নিয়মটি প্রমাণ করো। এটি কিন্তু অত্যন্ত সহজ একটি গাণিতিক সমস্যা, আমি মুখে মুখেই বলে দিই, তোমরা এটি সুন্দর করে খাতায় লিখে রাখবে, মানে খাতায় প্র্যাকটিস করে নেবে। আমরা জানি হ্যামিল্টনের নিয়ম হলো আরবি ইজ গ্রেটার দেন সি। তো সি মানে হলো যে অ্যালট্রুইজম দেখিয়েছে তার ক্ষতির পরিমাণ। এই যে ঘটনাটা অ্যালট্রুইজম কে দেখিয়েছে? সিংহী। সিংহীর ক্ষতির পরিমাণ 25%। এটিকে সাধারণত আমরা লিখব 0.25, মানে 1-এর সাপেক্ষে লেখা হয়। 1-এর 25% 0.25, তো সি এর মান হলো 0.25। এখন আর বি, তার মধ্যে বি হলো যে অ্যালট্রুইজমটি গ্রহণ করে, অর্থাৎ অ্যালট্রুইজমের গ্রহীতা যে সুবিধাটা পেল অ্যালট্রুইজমের কারণে, তার পরিমাণটি হলো বি। এখানে অ্যালট্রুইজম গ্রহীতা বা অ্যালট্রুইজমটি পেয়েছে কে? সিংহ শাবক। এই অ্যালট্রুইজম পাওয়ায়, অর্থাৎ তার মা সিংহী তাকে বাঁচাতে আসায় সিংহ শাবকটি প্রাণে বেঁচে গেছে, অর্থাৎ এখানে তার বেনিফিট ধরা হবে 1। তার বেনিফিট ধরা হবে 1। এখন আর আমরা জানি অ্যালট্রুইজম যে করে আর যার জন্য অ্যালট্রুইজম করে, এই দুজনের জেনেটিক রিলেটেডনেস, যেহেতু সিংহ শাবক হলো সিংহীর সন্তান আর সিংহী হলো সিংহ শাবকটির মা, এক্ষেত্রে আমরা জেনেটিক রিলেটেডনেসকে 1 বলতে পারি। কারণ এই সিংহ শাবকটির মধ্যে সিংহীরই বৈশিষ্ট্যগুলো বংশগতির নিয়ম অনুযায়ী জিনের বংশগতি বস্তুর মাধ্যমে সঞ্চারিত হয়েছে। তো এই জন্য আর এর মান হবে 1। তো তাহলে আর এর মান পেলাম 1, বি এর মান পেলাম 1, সি এর মান পেলাম 0.25। এখন আর বি এর মান তাহলে কত হবে? 1 × 1 = 1। এটি নিঃসন্দেহে সি সমান 0.25-এর চেয়ে বড়। এভাবে আমরা হ্যামিল্টনের নিয়মটি প্রমাণ করে ফেলতে পারবো, আর বি ইজ গ্রেটার দেন সি। বা তৃতীয় একটা অনুধাবনমূলক প্রবলেম। এই প্রবলেমটি ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড IBO 2005 সালের প্রশ্নে ছিল। একটি শামুক একটি বোর্ডের উপর দিয়ে চলছে। বোর্ডটির উপরে একটি মার্বেল ড্রপ করলে শামুকটি নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে নেয়। বারবার এভাবে মার্বেল ড্রপ করতে থাকলে শামুকের নিজেকে গুটিয়ে নেওয়ার দ্রুততা কমতে থাকে এবং একসময় এটি আর নিজেকে গুটিয়ে নেয় না।
নিম্নোক্ত 6টির মধ্যে কোন টার্মগুলো শামুকের নিজেকে গুটিয়ে না নেওয়ার জন্য দায়ী? এখানে অপশনগুলোর মধ্যে আছে অ্যাডাপশন, কন্ডিশনিং, হ্যাবিচুয়েশন, ইমপ্রিন্টিং, ইনসাইট, লার্নড বিহেভিয়ার। এখন দেখো ব্যাপারটা ঘটছে যে শামুকটি বোর্ডের উপরে চলছিল, একটা মার্বেল ড্রপ করার সাথে সাথে শামুকটি নিজেকে গুটিয়ে নিয়েছে খোলসের মধ্যে, কিন্তু বারবার ড্রপ করতে করতে দেখা যায় শামুকটি এক সময়ে এই ব্যাপারটিকে পাত্তা দেয় না, শেষ পর্যন্ত নিজেকে আর গুটিয়ে নেয় না। এই ঘটনাটির জন্য মূলত দায়ী অবশ্যই এটি 6 নাম্বারটি দায়ী লার্নড বিহেভিয়ার মানে শিখন আচরণ, এবং আরেকটি জিনিস দায়ী সেটি হলো 3 নাম্বার হ্যাবিচুয়েশন অভ্যাসগত শিখন আচরণ। কারণ এখানে এই শামুকটি এই যে মার্বেল ড্রপ করার সাথে হ্যাবিচুয়েট হয়ে গেছে, তার অভ্যাস হয়ে গেছে, এজন্য সে তার এই যে মার্বেল ড্রপ করলেও তার কিছু হবে না এই ব্যাপারটা সে হ্যাবিচুয়েট, এজন্য প্রথমবারে সে নিজেকে গুটিয়ে নিল, শেষবারে সে আর নিজেকে গুটিয়ে নিবে না। এটি প্রথমত তো শিখন আচরণ, সে অভিজ্ঞতা লব্ধ এই আচরণটি, এবং দ্বিতীয়ত অভ্যাসগত আচরণ এটি, তাই এটি হ্যাবিচুয়েশনও এর পিছনে দায়ী। সুতরাং 3 এবং 6 এই শামুকে নিজেকে গুটিয়ে না নেওয়ার জন্য দায়ী। এই যে সি নাম্বারটা হলো এখানের কারেক্ট অ্যান্সার 3, 6। তো আসলে ইথোলজিটা অনেক বিস্তৃত একটা টপিক, আমি অতি কম সময়ে মোটামুটি বেসিক অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, অনেক কিছু হয়তো ঘাটতি পড়ে গেছে, যেমন আমি অ্যালট্রুইজমে তেমন কোনো উদাহরণ দিতে পারিনি, বা পাখির অভিপ্রয়াণ, মাকড়সার জাল বুনন, এগুলো সহজাতাচরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক না, মানে অত্যন্ত বিস্ময় জাগা নিয়ে ঘটনা। এগুলো আসলে ইথোলজি সম্পর্কে চর্চা করতে গেলে এগুলো জানাটা উচিত। ওগুলো আশা করা যাচ্ছে তোমাদেরকে আমি আর কি যে তাগিদটা দিতে চাচ্ছি যে হিগজিনো জীববিজ্ঞান উৎসবের আগে কিংবা আগামী বছরের বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের আগে এই ইথোলজি টপিকের পড়াশোনা করার সময় তোমরা আরও বিস্তৃতভাবে জেনে নিবে। আর আমি যেগুলো পড়ালাম ওগুলো মূলত বেসিক, ইম্পর্টেন্ট এবং জিস্ট টপিকগুলো আর কি। তো আজ এই পর্যন্তই। হ্যাঁ, এখানে আমি এই স্লাইডটি তৈরি করতে কিংবা এই পুরো সেশনটি নিতে, প্রশ্ন তৈরি, প্রবলেম তৈরি করতে যে সকল সোর্সের সাহায্য নিয়েছি সেগুলো হলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, লেখক মাজেদা বেগম, রাশিদা বেগম, সুখিলেশ চন্দ্র কর্মকার, মোহাম্মদ নাদির হোসেন, প্রকাশনী কাজল ব্রাদার্স লিমিটেড। তারপর ক্যাম্বেল বায়োলজি বইটির সাহায্য নিয়েছি, আইবিএ 2005 কোয়েশ্চনের সাহায্য নিয়েছি, এই যে এই শামুকের প্রশ্নটা, উইকিপিডিয়ার সাহায্য নিয়েছি নিশ্চিতভাবে। আর 5 নম্বরে এই যে একটি বিরাট ওয়েবসাইট দেখতে পাচ্ছ, মেইনলি এটি www.britannica.com, এই ওয়েবসাইটের এই যে ওয়েব পেজে গিয়ে আমি মেইনলি ওই যে সিংহী এবং সিংহী শাবকের ওই অ্যালট্রুইজমের প্রশ্নটা হুবহু সংগ্রহ করিনি, মানে ওখানে দেওয়া ছিল একরকম করে, আমি ওইটাকে একটু মডিফাই করে নিয়েছি নিজের সুবিধা মতো করে। তাহলে থ্যাঙ্কস এ বাঞ্চ, জাজাকাল্লাহু খাইরান। এবং বর্তমানে কোভিড-19 মহামারী চলছে, সকলে সাবধানে থাকবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেশনের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, ভুল মানুষ মাত্রই হয়, সেই ভুল ত্রুটি হয়ে থাকলে আমার সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।